বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, ইজি বাংলা এডুকেশনের ধারাবাহিক আলোচনায় আজকের পর্বে থাকছে একাদশ দ্বাদশ শ্রেণীর সাহিত্য পাঠ থেকে কবিতা অংশ। আজকের নির্বাচিত কবিতা তাহারে পড়ে মনে। তাহারে পড়ে মনে, সুফিয়া কামাল। কবিতাটি নাট্যধর্মী একটি কবিতা, সংলাপধর্মী। এখানে এই তাহারেই পড়ে মনে কবিতার মধ্যে এক ধরনের বিরহ রয়েছে সুফিয়া কামালের লেখা। এখানে সুফিয়া কামাল এক ধরনের বিরহ অনুভব করেছেন, যদিও এই কবিতাটি একটি ঋতুকে প্রাধান্য দিয়ে লেখা হয়েছে। সেই ঋতুর সময়ে যে ভাবকানা করে থাকার কথা, কবি অন্যমনস্ক হয়ে রয়েছে একটা কারণে। এই কবিতাটি হচ্ছে সংলাপধর্মী। এই কবিতার মধ্যে দুইটি পক্ষ রয়েছে। একটি পক্ষ হচ্ছে কবি নিজেই, আর কবি ভক্ত কবিকে প্রশ্ন করছে। এরকম সংলাপধর্মী একটি কবিতা। তো তাহারেই পড়ে মনে কবিতাটি সম্পূর্ণ আলোচনা করার চেষ্টা করব। খুব সহজভাবে প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহারেই পড়ে মনে, সুফিয়া কামাল। কবি পরিচিতিটা তোমরা পড়ে নিবে সুফিয়া কামাল সম্পর্কে। সরাসরি কবিতার ব্যাখ্যা করতে চাচ্ছি। প্রথমেই কবিতার লাইন থেকে শুরু করব, প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করার চেষ্টা করব। তাহারই পড়ে মনে, সুফিয়া কামাল। প্রথমেই কবি শুরু করেছেন, এখানে কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছেন, হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে নাকি তবু বন্দনায়। প্রথমেই কবি ভক্ত কবিকে প্রশ্ন করতেছেন, হে কবি নীরব কেন? অর্থাৎ কবি তুমি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়, ফাগুন মানে যে ফাল্গুন মাসের যে বসন্ত ঋতু যে এসেছে। আর ফাগুন আসলে প্রকৃতির মধ্যে একটা অন্যরকম আনন্দ বিরাজ করে। প্রকৃতির রূপ সব কিছু পরিবর্তন হয়ে যায়, চারিদিকে শুধু লাল হয়ে যায়। এরকমই একটি ঋতু বসন্ত ঋতু। ফাগুন যে এসেছে ধরায়, অর্থাৎ এই পৃথিবীতে যে ফাগুন এসেছে, বসন্তে বরিয়া তুমি লোবে নাকি তবু বন্দনায়। এই যে বসন্তে বরিয়া লোবে নাকি তুমি বন্দনায় বলতে বোঝাতে চেয়েছেন যে বসন্ত ঋতুকে যে বিভিন্নভাবে যে বন্দনার মাধ্যমে বা গীতের মাধ্যমে, সঙ্গীতের মাধ্যমে যে বরণ করে নেওয়া হয়, কবিকে প্রশ্ন করতেছে, নেবে নাকি? কবি উত্তর দিতেছে, কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। সে তার কোমল চোখ তুলে সে বলল যে দক্ষিণ দুয়ার বলতে যেটা বোঝানো হয়েছে যে দক্ষিণ দিক থেকে যে বাতাস বয়, সেই বাতাসটা কি বয়া শুরু করেছে, বাতাসটা আসা শুরু করেছে। অর্থাৎ বসন্তকালে দক্ষিণ দিক থেকে এক ধরনের বাতাস আসে, যে বাতাসটা আসলে আরামদায়ক। বাতাবি লেবুর ফুল ফুটেছে কি? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? এই যে এখানে কবি আবার বলতেছে যে প্রকৃতির মধ্যে এই সময়ে, এই ঋতুটাতে লেবু ফুল ফোটে। সেটা হচ্ছে এক ধরনের লেবু, যে লেবুটা আসলে সবার পছন্দের, যে কাগজি লেবু বলুক বা এখানে বাতাবি লেবু বলে আখ্যায়িত করা হয়েছে। বাতাবি লেবুর ফুল, নেবু মানে লেবু, লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এই সময় আবার আম গাছের মধ্যে মুকুল আসে বা ফুল আসে। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এই সমীর শব্দের অর্থ হচ্ছে বাতাস। দক্ষিণা সমীর মানে দক্ষিণ দিক থেকে যে বাতাসটা বয়, অর্থাৎ সেই দক্ষিণ দিক থেকে বাতাস বইছে আর প্রকৃতিতে গন্ধ ছড়িয়েছে, যে এই যে বাতাবি লেবুর ফুলের যে একটা গন্ধ, ঘ্রাণ যে নাকে এসে লেগে, এরকম কিছু কি ঘটেছে। এবং কি আমের মুকুল, আমের ফুল কি ফুটেছে, যেটার একটা ঘ্রাণ বাতাসের মাধ্যমে ছড়িয়েছে। এখানে আবার কবিভক্ত কবিকে বলতেছে, এখনো দেখুনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি, কোথা তব নব পুষ্পশ্বাস।
এই যে নবপুষ্প শ্বাস বলতে যেটা বোঝানো হয়েছে যে বসন্ত এসেছে, তারপরও যে ফুলে ফুলে নতুন ফুলে ঘর সাজায়নি কবি, নিজেও ফুলের অলঙ্কারে যে সাজ সাজসজ্জা করেনি, এই কথা বলেছে। এমন উন্মনা, মানে তুমি এত মন ভোলা কেন? উন্মনা বলতে যেটা আসলে মন ভোলা বা কিছু মনে থাকে না, আবার উন্মনা শব্দের অর্থ এক ধরনের যে পাগল পাগল অর্থাৎ পাগলি পাগলির ভাব, এরকম একটা কিছু। এখনও তুমি দেখোনি? কহিলাম কেন কবি আজ এমন উন্মনা, তুমি আজকে তুমি এরকম মন ভোলা কেন? তোমার সেই পুষ্পশ্বাস কোথায়? তোমার যে ফুলের যে সাজসজ্জা, এটা কোথায়? তুমি এখনও তোমার ঘর সাজানো, নিজে সাজসজ্জা করোনি। কহিল সে সুদূরে কহিল সে সুদূরে চাহিয়া, কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। এই যে অলোক, অলোক শব্দের অর্থ হচ্ছে যতদূর পর্যন্ত দৃষ্টি যায়। পাথার শব্দের অর্থ সমুদ্র, অর্থাৎ সমুদ্রের কিন্তু কুল কিনারা এক পাশ থেকে অন্য পাশে দেখা যায় না, একটা বিশাল একটা আকৃতির এরকম। অর্থাৎ অলোকের পাথার বাহিয়া, সে বিশ্ব অনেক দূর তাকাইয়ে সে সুদূরের চেয়ে কবি উত্তর দিল, কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। অর্থাৎ সেই সমুদ্র পথে কি নৌকা এসেছে এবং যে আসার যে আগমনী গান, সেই গানটা কি গেয়েছে? ডেকেছে কি, সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান। কবি বলতেছে যে আমাকে কি, সে যে এসেছে আমাকে কি ডেকেছে, আমি তো শুনি নাই, আমি তার তো কোনো সন্ধান রাখিনি, তার কোনো খোঁজ রাখিনি। সন্ধান শব্দের অর্থ হচ্ছে খোঁজ রাখা, যে তার তো কোনো খোঁজ রাখিনি, তো তার কোনো খোঁজ রাখিনি, কবি কোনো খোঁজ রাখে নাই। এরপরে আবার বলতেছে, কবি ভক্ত বলতেছে যে আবার কবি ভক্ত বলতেছে, কহিলাম ওগো কবি রচিয়া লহনা আজ গীতি, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি। মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা। অর্থাৎ আজও তুমি সেই বসন্তের গান রচনা করোনি, যেভাবে তুমি প্রত্যেক বৎসর বসন্তকে বরণ করে নেও তোমার সঙ্গীতের মাধ্যমে, তোমার গানের মাধ্যমে। আজ তোমার সেটা কোথায়? সেরকম কিছু তো দেখছি না। কহিল সে মৃদু মধু স্বরে। কবি আবার উত্তর দিতেছে তার ভক্তকে, কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। অর্থাৎ কবি উত্তর দিতেছে, প্রত্যেক বৎসর তো করাই হয়, প্রত্যেক বৎসর গান করি, প্রত্যেক বৎসর কবিতা রচনা করি, প্রত্যেক বৎসর বসন্তকে বরণ করে নেই, এবার না হয় নাই হলো। আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বরিয়া, রোহিণী সে ভুলেনি তো এসেছে তো ফাগুন সরিয়া। অর্থাৎ সে বলতেছে আমার গাহিতে গান, আমি যে গান গেয়ে তাকে করে নেই, বরণ করে নেই, এইবার না হয় আমি নেই নাই, তাই বলে কি সে আসেনি? সে কি আশা বন্ধ করে দিয়েছে? সে কি আসেনি? প্রত্যেক বছরে নেই, এইবারও তো সে এসেছে। কহিলাম ওগো কবি অভিমান করেছ কি তাই? কবি ভক্ত কবিকে বলতেছে যে ওগো কবি অভিমান করেছো কি তাই? অর্থাৎ তোমাকে নাই জানায় নাই, তোমাকে না জানিয়ে এসেছে, তাই বলে কি তুমি অভিমান করেছ? যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথায়। অর্থাৎ যদি নাই তোমাকে না জানিয়েই বা সে এসেছে, তাই বলে তুমি তাকে বৃথা করলে, অর্থাৎ তাকে ব্যর্থ করে দিলে। তুমি প্রত্যেক বছর যেভাবে তাকে বরণ করে নাও, তাই বলে কি তুমি এইবার আর তাকে বরণ করে নিবে না? কহিল সে পরম হেলায়, হেলায় শব্দের অর্থ অবহেলায়। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়। ফুল কি ফুটেনি শাকে, পুষ্পারতি লোভেনি কি ঋতুর রাজন।
এই যে লাইনটা খুবই ইম্পর্টেন্ট। ফুল কি ফুটেনি শাখে, পুষ্পারতি লোভেনি কি ঋতুর রাজন। অর্থাৎ সে বলতেছে তাই বলে কি ফুল শাখায় কি ফুল ফুটেনি, পুষ্পারতি মানে যে ফুলের যে বন্দনা, সেই ঋতুর রাজন বলতে বসন্তের মধ্যে যে ফুল যে ফুটে, সেই ফুলের যে বন্দনা, সেগুলা কি হয়নি? সব কিছুই তো হয়েছে। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরচন। এই মাধবী কুড়ি বলতে বাসন্তী লতা, এক ধরনের লতাকে মাধবী কুড়ি বলা হয়, বাসন্তী লতা। বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরচন। অর্ঘ শব্দের অর্থ এক ধরনের আর কি পূজা বা এরকম কিছু আর কি, সেগুলা কি করে নাই? কবিভক্ত আবার বলতেছে হোক, তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। সব কিছুই হয়েছে, কবিভক্তের কথা হচ্ছে প্রকৃতির যা কিছু সব কিছুই হয়েছে, কিন্তু তোমার নিজের বসন্তের প্রতি এত বিমুখতা কেন? কহিলাম উপেক্ষায় ঋতুরাজ, কহিলাম উপেক্ষায় ঋতুরাজ, কেন কবি দাও তুমি ব্যথা। অর্থাৎ সব কিছুই ঘটেছে, তারপরেও তুমি এই বসন্ত ঋতুকে কেন ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরিয়াসি, কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী। কুহেলি উত্তরি তোলে মাঘের সন্ন্যাসী শব্দের অর্থ, কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা, উত্তরি শব্দের অর্থ চাদর, কুয়াশার চাদর তোলে মাঘের সন্ন্যাসী বলতে শীত ঋতুকে বোঝানো হয়েছে। এখানে শীত ঋতু বলতে বোঝানো হয়েছে যে মাঘ মাসে যে শীত ঋতুটা আসে যেন কুয়াশার চাদরে মোড়ানো, এরকম কিছু বোঝানো হয়েছে। গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারই পড়ে মনে, ভুলিতে পারি নাই কোনো মতে। এই যে সর্বশেষ লাইনটা, অর্থাৎ কবি যে কেন আসলে এত উন্মনা, কবির যে কোনো কিছু মনে নাই, বেখেয়ালিপনা, এর মূল কারণটাই হচ্ছে এই লাইনটা, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে। অর্থাৎ যেই পথে কোনো পুষ্প নেই, ফুল নেই, এরকম পথে চলে গেছে। অর্থাৎ এখানে কবির যে প্রিয় হারানোর যে বেদনাটা, সেটা প্রকট আকারে প্রকাশ পেয়েছে। অর্থাৎ রিক্ত হস্তে, যে শূন্য হাতে চলে গেছে, কে চলে গেছে? কবির প্রিয়জন, অর্থাৎ কবির যে আপনজন, কবির যে নিজের যে আপনজন, কবির স্বামী মারা গেছে। এই কারণে কবি আসলে এত মনমরা। এই জন্য সে সর্বশেষ লাইনটাতে সে প্রকাশ করেছে যে রিক্ত হস্তে যে চলে গেছে, কোনো কিছুই নিয়ে যায়নি, তাহারই পড়ে মনে ভুলিতে পারে না কোনো মতে, কোনো কারণেই আমি যে তাকে ভুলতে পারি না। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ কবিতাটি খুব সহজভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি সকলের ভালো লাগবে। সম্পূর্ণ ক্লাসটি দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।